এটা মুখে বলবে ফ্যাসিবাদ ভালো জিনিস না, কিন্তু যখন সরকার চালাবেন বা বিরোধী দল চালাবেন তখন আপনি কাজে কর্মে আপনার ফ্যাসিবাদের প্রতিফলন স্বাক্ষর রাখবেন। তার মানে এটা টম অ্যান্ড জেরির মতো এই খেলা চলতে থাকবে, এই তো কথা। আওয়ামী লীগের সব বিএনপির সব ভোটাররা ভোট কেন্দ্রে গেছে, জামাত ইসলামের সব ভোটাররা সাপোর্টাররা ভোট কেন্দ্রে গেছে। আর কি কেউ ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বা ইচ্ছা বা আশা বা মানে আপনার আগ্রহ ছিল ভোট কেন্দ্রে যাওয়ার? আপনি তিনটা কথা বলছেন। প্রথম কথা বলছিলেন যে জাতীয় পার্টিকে সাম্প্রতিক সময়ে ইদানিংকালে আর খুব একটা এই স্বৈরাচারের দোসর বলে না, এই একটা কথা। ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য। আরেকটা বলছেন যে জাতীয় পার্টির যে ভরাডুবি হইল গত নির্বাচনে, তো এই একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, ভরাডুবির কথা বলছেন। এবং আরেকটা কথা বলছেন যে জাতীয় পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এই তিনটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা, আপনি ধন্যবাদ জানাচ্ছেন যে জাতীয় পার্টিকে এখন আর স্বৈরাচার বলে না। এটা একটা কী বলবো আপনাকে, একটা দেখেন, যে স্বৈরাচার তাকে স্বৈরাচার তো বলতেই হবে, যে স্বৈরাচারের দোসর তাকে স্বৈরাচারের দোসর বলতেই হবে। এখন আর বলে না, তার মানে আপনার মতো এরকম অসংখ্য সাংবাদিক বন্ধুরা বা মানুষ বুঝতে পারছে এটার অন্তঃসার শূন্যতা। মানে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলাটা উচিত না বলেই তো এখন আর বলা বলি করছে না। ব্যাপারটা এরকমই। কিন্তু এমন নয় যে জাতীয় পার্টিকে খুব মায়া করে, দয়া করে, মহব্বত করে, স্নেহ করে বলছে না, ব্যাপারটা কিন্তু মোটেও এটা নয়। এখন এই আপনার মতো সাংবাদিকরা বা রাজনৈতিক মহলে বোদ্ধারা সবাই বুঝতে পারছে যে জাতীয় পার্টিকে অহেতুক স্বৈরাচার বলে লাভ নাই, কেন ওই দোষে দুষ্ট আমরাও, এবং ওই দোষে কম বেশ দোষী, দুষ্ট বা আক্রান্ত, যেটাই বলেন না কেন, মানে যারা বলে তারাও এই জন্য আর বলতে চায় না। এই বলাটা ভোতা হয়ে গেছে। না হলে যে দোসর, যে স্বৈরাচার, সে সবসময় স্বৈরাচার, সে সবসময় দোসর। সুতরাং এটা ক্লিয়ার যে জাতীয় পার্টির স্বৈরাচারের দোসর নয়। এটা দিন যত যাবে আগামী দিনে আরও সুস্পষ্ট, আরও পরিষ্কার এবং প্রকাশ্য দিবালোর মতো হবে। এবার আসেন, আপনি যে কথাটা বলছেন যে যে ভরাডুবি জাতীয় পার্টির নির্বাচনে হইল, দেখেন বাংলাদেশের রাজনীতির কালচারটা হচ্ছে উইনার টেক্স অল। ঠিক আছে, একটা পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনে এই দেশের রাজনীতিতে পূর্বে যারা থাকে তারা আউস্টেড হয়ে যায়, পূর্বে যারা থাকে তারা সিনের বাইরে চলে যায়, পূর্বে যারা ছিল, হ্যাঁ, তারা অধিকাংশ ক্ষেত্রেই আপনার পর্দার অন্তরালে চলে যায়, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, অনেক ক্ষেত্রে বৃন্দাবনে চলে যায়। ঠিক আছে, এটা আমাদের উপমহাদেশের রাজনীতির কালচার না, পুরোপুরি না হলেও বাংলাদেশের পলিটিক্যাল কালচারটাই হলো এরকম। কারণ এখানে ধপাস করে পড়ে যায়, এখানে ধীরে ধীরে পড়ে না, ধপাস করে পড়ে যায়। তো রাজনীতিতেও এটা আমরা দেখছি। আমরা যে হেরে যায় তাকে হারু পাটিয়ে বলি, আর যে জিতে যায় তাকে বিজয়ী ঘোষণা করি। আপনার এই কথাটা রাজনীতিতে সম্পূর্ণরূপে সত্য নয়। যে জিতে সে সম্পূর্ণরূপে জিতে না, যে হেরে যায় সে সম্পূর্ণরূপে হেরে যায় না। এটা রাজনীতিতে এটাই চলে এবং এটাই উচিত। আপনি রাজনীতিতে যিনি বিরোধী দলে থাকেন উনি তো রাজনীতির অংশ, উনি সরকারের অংশ, জনগণের অংশ। আমাদের এখানে বিবেচনা করা হয় হার জিত হিসাবে। জাতীয় পার্টিকে সেই অর্থে জাতীয় পার্টির একটা 5ই আগস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন তকমা দিয়া যে জাতীয় পার্টিকে কোণঠাসা করা হয়েছে, সেই কোণঠাসার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির রেজাল্ট আশানুরূপ হবে না, এটাই স্বাভাবিক। এখানে যারা জাতীয় পার্টিকে ভোট দিবে বা দিত তারাও আশা হারিয়ে ফেলছে। যারা বাংলাদেশে ভোটটা হয় কীরকম জানেননি? ভোটটা হয় এখানে এই হুজুগে। বাংলাদেশে ভোট হয় হুজুগে, বাংলাদেশে ভোট হয় স্রোতে, বাংলাদেশে ভোট হয় আপনার 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 যদি একটা জিগির তুলতে পারেন, আপনি যদি মনে করেন কোনো সরকারকে পতন ঘটাইতে পারেন, তো জানলেন যে যারা পতন হইল, যাদের পতন হলো তারা আর নাস্তানাবুদ বা নাম নিশানা তাদের থাকবে না, আপনি জয়ী হবেন সেখানে। এটা হলো আমাদের দেশের রাজনীতির কালচার।
আমাদের সে জয় পরাজয়ের ধরন হচ্ছে এরকম। এখানে বিরোধী দল মানে বিরোধী দল না, এখানে বিরোধী দল মানে মানে কলা ফাতরা। এখানে বিরোধী দল মানে ওই যে কয় না রাবার স্ট্যাম্প মানে কলা ফাতরা। এখানে বিরোধী দল অর্থ ইন্ডিয়ার বিরোধী দল নয়। এখানে বিরোধী দল মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের আপনার দুইটা ডেমোক্রেট এবং রিপাবলিক নয়। এখানে বিরোধী দল মানে হচ্ছে এক পয়সা ভ্যালু আর নাই। এখানে যে মানে জিতে যায় সে সব কিছুর দণ্ডমুণ্ডের মালিক এবং সব কিছুর মালিক সে, আর যে হেরে যায় সে সাধারণ পাবলিক। সে পার্লামেন্টে বসুক আর না বসুক, সে আপনার আইন ডিবেটে অংশগ্রহণ করুক আর না করুক। আপনি যে কথাটা বলছেন এই অর্থে জাতীয় পার্টি 2টা সিট পাইলো কি 1টা সিট পাইলো এটা মুখ্য নয়, এটা কোনো বিষয় নয়। জাতীয় পার্টি রাজনীতি করতেছে, রাজনীতি করা উচিত, এবং তারা তাদের সৌন্দর্য, তাদের কার্যকলাপ একদিন মানুষ আপনার উপলব্ধি করবে, বিবেচনায় নিবে, এবং তখন মানুষ বুঝতে পারবে যে সত্যিকার অর্থে জাতীয় পার্টি ঠিক ছিল কি ছিল না। সুতরাং এই ঢামাডোলের মধ্যে এই 5ই আগস্টের এই আপনার এই যে আপনার এক ধরনের যে চিৎকার চেঁচামেচি এর মধ্যে জাতীয় পার্টি তার ভূমিকা কি নিল না, সে কয়টা সিট পাইলো কি পাইলো না, তার ভরাডুবি হইল কি হইল না, এটা মুখ্য নয়। মুখ্য হচ্ছে জাতীয় পার্টি এখন কি ভূমিকা নিচ্ছে, অতীতে কি ভূমিকা নিছে, আগামী দিনে কি ভূমিকা নিবে সেটা। জাতীয় পার্টি সবসময় মানুষের কথা বলবে এবং আগামী দিনেও বলে যাবে, এবং সেটা একদিন না একদিন মানুষের কর্ণকুহরে যাবে এবং মানুষ বুঝতে পারবে। সেটাই হচ্ছে শেষ কথা। আর এই প্রসঙ্গে আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে জাতীয় পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করেনি। মানুষ প্রত্যাখ্যান করেনি কেন কথাটা বললাম, আপনি কয়জন লোক এই ভোট কেন্দ্রে আপনার গেছে? আওয়ামী লীগের সব বিএনপির সব ভোটাররা ভোট কেন্দ্রে গেছে, জামাত ইসলামের সব সাপোর্টাররা ভোট কেন্দ্রে গেছে। আর কি কেউ ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন বা ইচ্ছা বা আশা বা মানে আপনার আগ্রহ ছিল ভোট কেন্দ্রে যাওয়ার? বলেন তো। আপনি তো একটা সাংবাদিক। এই যে নির্বাচনটা হইল, এই নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি এরা ছাড়া কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র যাওয়ার আগ্রহ ছিল কারো? ছিল না। এটা এক পরিষ্কার। তাহলে কত পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে বা গেছে বা ভোট প্রয়োগ করছে? আপনি যদি ধরেন 50%, আপনি যদি ধরেন 60%, ধরলাম 60%, তারপরও তো 40% লোক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে নাই বা তাদের ইচ্ছা ছিল না। তাহলে সেই ভোটকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? সেই স্বৈরাচারী আমলে যেভাবে ভোট হইতো, আপনি এই ভোটটাকে সেই স্বৈরাচারী আমলের উন্নত সংস্করণ ছাড়া আর কি কিছু বলা যাবে? উন্নত সংস্করণ, এটা আমি বললাম, মানে অ্যাডভান্সড ভার্সান। স্বৈরাচারী আমলে যে ভোটগুলো হইতো, যে ভোট কেন্দ্রে মানুষের যাতায়াত ছিল না, মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে, একটু বেশি মাত্রা ছিল। এবারই স্বৈরাচারী আমলে স্বৈরাচারী দলের লোকরাও ভোট কেন্দ্রে যাইতো না। কিন্তু এবার যেটা হয়েছে, এটা হলো যারা ভোট প্রার্থী ছিল যেই দলগুলো, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গেছে। পার্থক্য এটাই। স্বৈরাচারী আমলে ওদের দলও ভোট কেন্দ্রে যাইতো না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ভোটাররাও খুব একটা যাইতো না। এবারের ভোটের পার্থক্য হচ্ছে, যারা জয়লাভ করছে 5ই আগস্টের পরে যে শক্তিগুলো, তাদের আন্ডা বাচ্চা সবাই ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ দেখাইছে, ইচ্ছা প্রকাশ করছে, ভোটাধিকার প্রয়োগ করছে। পার্থক্য এটাই। আর বাকি যারা, তারা তো এই দেশের নাগরিক। আপনি 40% বলেন, অনেকে বলবেন না 40%, 30%, আমি 30%-এ ধরলাম। এই 30%, 40%, 50% লোক ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন মনে করে নাই, আগ্রহ প্রকাশ করে নাই, আগ্রহ দেখায় নাই, ভোটাধিকার প্রয়োগ করে নাই, বা ভোটাধিকার প্রয়োগ করলেও ইচ্ছার বাহিরে প্রকাশ করেছে। তাদের নিজস্ব কোনো সে ছিল না। তারা হয় বাধ্য হয়েছে, নতুবা তাদেরকে লোভ লালসার মধ্যে পড়ছে,
সোজা কথা, অবাধ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ ভোট বলে একটা যে কথা চালু আছে এবং একটা যে তৃষ্ণা আছে, একটা যে আকাঙ্ক্ষা আছে, অবাধ নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের যে একটা তৃষ্ণা এদেশের মানুষের মধ্যে আছে অতীত অনেক আগ থেকেই, সেটার বাস্তবায়ন, সেটার প্রতিফলন আমরা এই নির্বাচনেও দেখতে পাই নাই। সুতরাং সেই নির্বাচনে কি জয় পরাজয়, কি হইল না হইল, কার ভরাডুবি হইল, কার ভরাডুবি হয় নাই, তো এটা তো ধরেই নেওয়া হয়েছে যারা 5ই আগস্টের পরে যে শক্তি জয়লাভ করছে তাদেরই পরাজয় হবে, জয় হবে। এটার মধ্যে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। যে শক্তি মানে পরাজিত হইলো সেই শক্তি তো আবার আসবে না, খুবই স্বাভাবিক, রাজনীতিতে সেটা বলে না। সুতরাং এখানে আশ্চর্য হওয়ার আমি অন্তত কিছু দেখি না। হ্যাঁ, আপনি যদি যারা পরাজিত হয়েছে, যারা মানে গণ অভ্যুত্থানে হেরে গেছে সে শক্তি, তাদেরকে নিয়েও যদি আপনি ভোট করতেন বা আপনাদের ভাষায় তাদের দোষদেরকে নিয়েও যদি আপনি ভোট করতেন এবং তাদেরকেও সমান সুযোগ দিয়ে করতেন, তাহলে বুঝতাম যে আপনি বেটা, তাহলে বুঝতাম যে আপনি বেটা। মানে আপনার এই আপনি পরাজিত শক্তিকে, শত্রুদেরকে আপনি কি করলেন, আপনি হাত পা বেঁধে, আপনি যাদেরকে হারাইছেন তাদেরকে হাত পা বেঁধে আপনি রাখি দিয়েছেন এবং রাখি দিয়ে বলছেন যে তুমি ঠিক আছে এবার চলো সাঁতার কাটো। হাত পা বেঁধে আপনি বলছেন তো সাঁতার কাটো, তো আপনি তো জয়ী হবেনই। আপনি জয়ী, আপনার সামনে তো কোনো বাধা নাই, তো সেই জয়ী হয়েছেন। সুতরাং আমি নির্বাচন প্রক্রিয়াকে বা নির্বাচনকে আমি কখনো খাটো করে দেখছি না, দেখবও না। কারণ বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল মানুষ। এই যে 50% লোক অতীতে অতীতে আওয়ামী আমলে 50% লোক ভোট দিতে পারে নাই, তাদের ভোট দেওয়ার তৃষ্ণা ছিল না, তারা দিতে পারছে। এখন আবার আরেক 50% যোগ হয়েছে, তারা ভোটে নতুন 50% যে তারা ভোটাধিকার দিতে পারে না। তার মানে এটা টম অ্যান্ড জেরির মতো এই খেলা চলতে থাকবে। এই তো কথা, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি খেলা দেখছেন তো, একবার টম একবার জেরি। তো অতীতে 50% লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবার 50% লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, বাস সমান সমান কাটাকাটি, খেলা শেষ। এই যদি হবে তাহলে এটা চলতে থাকুক, এটার এক হিসাব। আর যদি মনে করেন যে না এটা হতে দেওয়া যাবে না, তাহলে এটা আরেক হিসাব। সেটা হতে ইউনূস সরকার বা যারা বিজয়ী হয়েছে 5ই আগস্টের পরে তারাও এটা হতে দেয়নি। এই দেশে এই ধারা অব্যাহত থাকবে এবং থাকছে। প্রশ্ন ছিল যে জিএম কাদের এই অধপতন কেন হলো, বা এটার সাথে জড়িত। এখানে জিএম কাদের অধপতন, শুনেন, এখানে এখানে আমাদের দেশের গণতন্ত্র হচ্ছে মনতুষ্টির গণতন্ত্র, ঠিক আছে? আমাদের গণতন্ত্র হচ্ছে এলিটতন্ত্র। এখানে এটা গণতন্ত্র না, এটা হলো এলিটতন্ত্র। একটা মানে আওয়ামী ফ্যাসিবাদী আমলে এক এলিট রাষ্ট্র পরিচালনা করেছে, এক এলিট আপনার লুটপাট করে খাইছে। এখন আরেক গ্রুপ, আরেক এলিটতন্ত্র জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। আপনার ফেসিবাদ চলে গেছে, কিছু ফেসিবাদের যে কালচার, ফেসিবাদ রন্ধ্রে রন্ধ্রে অস্থিমজ্জার সাথে আমাদের রয়ে গেছে। কথা বুঝছেন? আপনি ফেসিবাদ তাড়াইছেন ঠিকই, হ্যাঁ, আপনি ফ্যাসিস্টকে তাড়াইছেন ঠিকই, কিন্তু ফেসিবাদের যে সুযোগ সুবিধা, ফেসিবাদের যে আপনার লাভালাভ, ফেসিবাদের যে ভিটামিন, ওই ভিটামিনটা কিন্তু রয়ে গেছে। ফ্যাসিবাদের ভিটামিনটা, উপকারিতারা সবাই অনুভব করে। এখন যারা ক্ষমতা আসছে, এখন যারা বিরোধী দলে আছে, এরাও সবাই ফ্যাসিবাদের ইন্টারেস্টটা, সুযোগটা, সুবিধাটা এবং এটার যে ভিটামিনটা, এটা অনুভব করে, এটা দরকার আছে, অন্তরে অন্তরে লালন করে। কিন্তু মুখে মুখে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে, অন্তর অন্তরে লালন করে। লালন করে বলেই আজকে পার্লামেন্টে আপনি দেখবেন, ওই যে বলে না নতুন 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 কথা বলতেছে না, একজন বলতেছে নির্মূল করতে হবে। কি এটা, কার সুর? এটা কোন 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 স্বৈরতন্ত্রের সুর? আরেকটা তন্ত্রকে নির্মূল করতে হবে, ঠিক আছে? এসব শুধু আমরা তো পার্লামেন্টের ভিতরে আমরা শুনি বিরোধী দল বলতেছে যে তারা ওই ফ্যাসিবাদের ভূত দেখতে পাইতেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ফ্যাসিবাদ যে আপনি তাড়াইছেন, এটা আপনি এই ফ্যাসিবাদের প্রয়োজনীয়তাটা আপনি মনে অনুভব করেন। ফ্যাসিবাদ তাড়াইয়া আপনি নিজেও ফ্যাসিবাদ হচ্ছেন। কেন হচ্ছেন জানেন?
হচ্ছেন এই কারণে যে আপনি মনে করেন কিছু কিছু ফ্যাসিবাদ না থাকলে আপনার ক্ষমতা পাকাপোক্ত হবে না, আপনি ক্ষমতা চালাতে পারবেন না। তার মানে ফ্যাসিবাদের দরকার আছে। আমাদের দেশের সমস্যাটা এখানেই। আপনি এটা সমূলে কেউই একমত নয় যে ফ্যাসিবাদ একটা ভালো জিনিস না। এটা মুখে বলবে ফ্যাসিবাদ ভালো জিনিস না, কিন্তু যখন সরকার চালাবেন বা বিরোধী দল চালাবেন তখন আপনি কাজে কর্মে আপনার ফ্যাসিবাদের প্রতিফলন স্বাক্ষর রাখবেন। কী জন্য রাখবেন? নাহলে আপনি সরকারি দল থাকতে পারবেন না, নাহলে আপনি বিরোধী দল থাকতে পারবেন না। ওই ফ্যাসিবাদের ওই সুযোগ সুবিধাটা থাকতে হবে, থাকলেই মনে করবেন যে ঠিক আছে। সুতরাং যেটা বললেন আপনি জিম কাদের সাহেব কেন হেরে গেছেন, জিম কাদের সাহেব হেরে যাবেন এটাই তো স্বাভাবিক। আপনি তো ঠিক করে রাখছেন, যারা আগের সরকারে ছিল, যারা পরাজিত শক্তি, আগের সরকারকে সহযোগিতা করছে, আগের সরকারের আমলে যারা নির্বাচন করেছে, যারা এমপি মন্ত্রী হয়েছে পার্লামেন্টে, এদেরকে সবাইকে ঝাঁটাই আপনি বিতাড়িত করবেন, এটা হলো আপনার উদ্দেশ্য। এটা ইউনূস সরকারের যেমন উদ্দেশ্য ছিল, এই যারা এখন ইনকামবেন্ট গভর্নমেন্ট এদের উদ্দেশ্য কি বলে না, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিল তাদেরকে ছাড়া, তাদেরকে নিয়েই বলা হয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবে। এই কথা তো বলে নাই যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব সবাইকে নিয়ে। একটা জাতীয় সরকারের কনসেপ্ট ছিল কিন্তু, যে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। তারপরে এটার ব্যাখ্যা পাইলাম কি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। তো এখন দেখছি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে যে শক্তিগুলো, তাদেরকে দিয়েও একটা জাতীয় সরকার হয় নাই। আর সর্বদলীয় জাতীয় সরকার তো সুদূর পরা হতো, অনেক দূরে। সুতরাং এগুলো কথার কথা। আপনি তো জিএম কাদেরকে তো সেই পরাজিত শক্তির হিসেবে দেখা হচ্ছে, যার জন্য সে যাতে পার্লামেন্টেই না আসতে পারে, সে যাতে কোনো প্রক্রিয়াই না থাকে, এটা এই মেকানিজম তো হয়েছে। আর আপনি, আমি বলবো কেন, ধরুন আমার মুখ দিয়ে কেন বলাতে চাচ্ছেন, এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং এই নির্বাচন যে মেকানিজমের নির্বাচন, এই নির্বাচন যে ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, এবং এই নির্বাচন যে আপনার কলকাঠি এবং ফরমাইশি নির্বাচন, এটা তো বিরোধী দল বলে আসতেছে, পার্লামেন্টে বলে আসতেছে না কি? এই যে এই যারা মানে 70-এর ঊর্ধ্বে আসন পাইছে, তারা তো অহরহ বলে আসতেছে যে তারা তারপরও এই নির্বাচনটা মানে নিছে গণতন্ত্রের স্বার্থে, তারা এই নির্বাচনটা মানে নিছে, নাইলে এই নির্বাচনটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন, এত বড় একটা স্বাদের নির্বাচন 5ই আগস্টের পরে হইল, সেই নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ থেকে সেখানে জিএম কাদেররা হারিয়ে দেওয়া বা উনি পার্লামেন্টে না আসা, এটা আপনি আশা করেন কিভাবে? ওনাকে তো পার্লামেন্ট 34 ধারা কাছেও আসতে দিবে না, ভুলেও তো ওখানে এক্সারসাইজ করতে তো দিবে না। পার্লামেন্টের বাইরে যদি উনি কোনো দিন জগিং করতে যায় তাও তো দিবে না। ঠিক আছে, মানে যদি মনে করেন জিএম কাদের পার্লামেন্টের বাইরে লনের মানে সোহরাওয়ার্দী উদ্যান ইয়েতে কী বলে এটাকে, মানিক মিয়া বিলের আশপাশে কোনো জায়গাতে জগিং করবে, সেটাও করতে দিবে না। এটাই স্বাভাবিক। কী জন্য দিবে না? যে তারা এই বিরোধীর কোনো নাম নিশানাও রাখতে চায় না। এটাই স্বৈরাচার, এটাই ফ্যাসিজম। এই ফ্যাসিজমের ভূত রয়ে গেছে, থাকবে, এবং এটার থেকে পরিত্রাণ বাংলাদেশেরা পাবে না। এটার থেকে পরিত্রাণ এদেশের মানুষ পাবে না।